मेरे बच्चे, मैंने तुमसे कहा था रणभूमि से पहले मनभूमि में खेला जाता है। আকাশের সাথে কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে, তাই না? আপনারা কিভাবে জানেন? ভয় নেই, আমরা প্রশাসনের লোক, আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নই। ভয় নেই আপনার আর। ওরা 5 জন অনেক কিছুর বিজনেস করে। ওরা মানুষকে মেরে কিডনিও খুলে নেয়। আমাদের অনেকেই ওরা মেরেছে। ওই যে মাদ্রাসার ছেলেরা পড়ে না, ওরা প্রতি মাসে একজন করে বাচ্চা নিয়ে পাচার করে, নয়তো কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। অর্ক, ওকে গাড়িতে নাও, আমাদের হাসপাতালে ওকে ভর্তি করো, আর ওদের ঠিকানাগুলো তুমি লিখে রাখো। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিয়া এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষকে এক ভাবার ঠিক না, সেটাই যেন সত্য হচ্ছে। নারী এক পুরুষকে থেকে ধর্ষণ হলে আরেক পুরুষও তাকে এসে বাঁচানোর চেষ্টা করে, সেটাই হলো। নিলয় তাকে বাঁচিয়ে নিল। নিলয় রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতে দেশ সব সেনাবাহিনী চলে। নিলয় পরিবারকে মারা হয়েছে সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার মা বাবার মৃত্যুতে আসতে পারিনি নিলয়, আমি খুবই দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিভেলস হতে পারে। আপনাদের রাজনৈতিক দলের কোনো সদস্য থাকতে পারে, এমনকি সে মরতেও পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তবে সাবধান, তোমার অফিসার যেন না মরে। বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই সে তার গাড়ির সামনে ডিকির উপর টেপ দিয়ে আটকানো একটি পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গভীরভাবে দেখতে থাকে। পুতুলের গায়ে লেখা পুতুলের পেটে চাপ দিতে। নিলয় পুতুলের পেটে চাপ দেয়। তখনই পুতুল বলতে শুরু করে, হ্যাকারের জগতে স্রষ্টা হলো হ্যাকার নিজেই। এখানে সি নিজের ক্ষমতা নিজে তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রেখো নিলয়, অ্যানাকন্ডা ছবল দেয় না, পেঁচিয়ে শিকারের শ্বাস রোধ করে মেরে ফেলে, তারপর হাঁ করে কিলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভকামনা রইল। নিলয় অবাক হয়। কে এই হ্যাকার? তাকে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশনের কথাও জানতে পারে কিভাবে? রিয়া নামের মেয়েটির থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয়ের প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে। গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে আসে, গায়ে বোরখা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, কি চাই? কে তুমি? এখানে এসে ঘুরঘুর করছো যে? আফা, আমার বাবা মা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে অনেক, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা দেখে এখানে এসেছি। সকাল থেকে কিচ্ছু খাই নাই আফা, আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, কেন দিব না, ভিতরে আসো। সাদিয়া মারিয়াকে ভিতরে নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরখা খুলল। মারিয়াকে বলে, তোমাকে দেখি মুখের উপর থেকে ওড়না সরাও, আমি খাবার আনছি। আচ্ছা আফা। মারিয়া তার মুখ থেকে কাপড় সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া অবাক হয়। মেয়েটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভিতরে রেখে বাইরে আসে। আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। কি হয়েছে? রিয়াকে খুঁজে পেয়েছিস? শালি যে এখন কোথায়? মনে হয় মরছে, তবে স্যার একটা খবর দেওয়ার আছে। নতুন বাচ্চা আসছে নাকি ভর্তি হতে? সবকিছু ফ্রি করে দে, বাকিটা আমার পরে দেখব। বাচ্চা না স্যার, যা এসেছে আপনি শুনলে আমার বেতন বাড়িয়ে দেবেন। কে এসেছে? রিয়া চলে গেছে, কিন্তু আমার কাছে এমন একটি মেয়ে এসেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মেয়েটা কিন্তু সেই রকম সুন্দর, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। মেয়েটার কেউ নেই, মেয়েটা এতিম, মানে ভাইয়ের সাথে থাকে। ওর ভাই তাকে মেরেছে বলে বাড়ি থেকে চলে এসেছে। আপনার বিজনেস প্রসারিত করতে আর কত কি করব। এবার নিশ্চয়ই বেতন বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর টাকা বেশি দিব আজকে। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক।
মাদ্রাসা সামলায় দিনে আর রাতে সামলায় পতিতা মেয়েদের। দিনের বেলা এই জায়গাটা একদম চেঞ্জ, সামনে দিয়ে যেন মাদ্রাসা আর পিছন দিয়ে পতিতালয় আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসারকে বিজনেস হিসেবে ব্যবহার করে। মাদ্রাসাটার দিয়েছে নাম, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। কিন্তু আকাশ জানে ভিতরে কি চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়, তারপর সবকিছু ভিডিও করে। এমনকি সাদিয়া যা কথা বলেছে ফোনে সেটাও মারিয়া আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়া ঘরে একটা কম্পিউটার, সেখানে একটা ডিভাইস সেট করে এসেছে। অর্কর সাথেই সাদিয়া কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সব কিছুই দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো। ছোট্ট একটি ডিভাইস, দুলের মতোই, দুলের সাথে সেট করা, যেটা নিলয় তার স্পেশাল ফোর্স দ্বারা বানিয়েছে এবং সেটা স্পেশাল মিশনের জন্যই ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলেছে সেটাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটা থেকে সামনে দেখতে পাচ্ছি। সময় মতো কি করতে হবে বলে দেব। কোন প্ল্যানে চলমান আছে? ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, কাঁদছো কেন মেয়ে? আমি কোথায় যাব, কি করব সেটা ভেবেই কাঁদছি। এই চিন্তা তোমার করতে হবে না, আমার কাছে অনেকগুলো কাজ আছে, তুমি চাইলে সেটা করতে পারো। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন, আপনি যা বলবেন আমি করব। তবে আমার চিন্তা হচ্ছে, যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যদি সে আসে, সে তো নেশা করে তাই না, তাকে কিছু টাকা দিয়ে দেব, সে চলে যাবে। আচ্ছা বলুন কি কাজ? আগে তোমাকে সুন্দরভাবে সাজতে হবে। মাদ্রাসার উপর তলাতে অফিস আছে, সেখানে তোমাকে মেয়েদের দেখাশোনা করতে হবে। তবে আজকে তোমার ইন্টারভিউ হবে, তোমাকে সাজিয়ে দেব। ইন্টারভিউ দিবা সন্ধ্যার পর। ঠিক আছে আফা, কিন্তু আমার ভাই দেখছিল আমি এখানে আসছিলাম, কি যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। চিন্তা করো না, আমি সামলে নেব। মারিয়া খুশি হয়। সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেয়ে রে বাবা। সাদিয়া বলেই হাসতে থাকে। অন্ধকার রুম, দেয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার রুমে একজন বসে আছে, যার নাম মিস্টার অ্যানাকোন্ডা। সে নিলয়ের মিশনের ব্যাপারে জানে, কারণ নিলয়ের অনেক কিছুই সে হ্যাক করে নিয়েছিল, যা তার সার্ভারে সেভ করে রাখা হয়েছে। নিলয়কে নিয়ে সে খেলছে, আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবে। অ্যানাকোন্ডার বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়, তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে চারজন ছেলে দাঁড়ানো। সে বলে, বের হও সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস করতে। তোমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমের মেইন অফিসের যে কম্পিউটার আছে সেটা হ্যাক করেছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তা দিয়ে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তারপর সেখানে বোম সেটআপও করেছি। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি, একটি বাড়িতে তৈরি বোমা, যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইডির একটি সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম। এটি ডোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ, যা প্রজেক্টাইলের সংগ্রহ, যেমন বল রিপেয়ারিং বা পেরেক, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরো তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই এভাবে। এই আইডি বোম বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মর্টার রাউন্ড, আকাশ বোমা, নির্দিষ্ট ধরনের সার, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক। আইডিগুলিতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাব বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল এবং রাসায়নিক বা জৈবিক উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্যে আইডিগুলিও পাইপ বোমার মতো অশোধিত করেছি। বিস্ফোরক পদার্থটি দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় প্রান্তে সিল করা। যদিও এগুলি প্রায়শই আরো জটিল, ভবন ধ্বংস করার লক্ষ্যে যানবাহন বা বাহিত আইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরক হতে হবে। কিন্তু আইডিতে আকৃতির চার্জ ওভারহেড থাকে, যা বিস্ফোরণের সময় গলিত ধাতুর স্রোত তৈরি করে,
যা বর্মভেদ করতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করেছি বিস্ফোরণ ঘটানোর জন্য। এই ধরনের সিস্টেম দুটি মৌলিক বিভাগে পড়ে, কমান্ড ইনসিডিয়েটর এবং স্বয়ংসক্রিয়ভাবে শুরু করা হয়। কমান্ড ইনসিডিয়েট আইডিগুলি ট্রিগারিং মেকানিজমের সাথে মানুষের মিথস্ক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, যা নিলয়ের পরিবারকে মারতে ব্যবহার করেছি। হ্যাঁ, সাধারণত বিস্ফোরকটিতে থাকা রিসিভারটি ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইলেকট্রনিক ইম্পালস পাঠানো হলে বিস্ফোরক ঘটবে। কমান্ডো ইনসিডিয়েটরগুলি সাধারণ উদাহরণ হলো সেলফোন, পেপার, কার্টলেজ, টেলিফোন, স্বয়ংসক্রিয় গ্যারেজ, দরজা খোলার যন্ত্র, গাড়ির অ্যালবাম, ওয়্যারলেস ডোরবেল এবং রিমোট নিয়ন্ত্রিত খেলনা। স্বয়ংসক্রিয়ভাবে শুরু করা আইডিগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংসক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। এই ইনসিডিয়েটরগুলি সাধারণ উদাহরণ হলো ট্রিপ ওয়্যার, প্রেসার প্লেট, যা নির্দিষ্ট পরিমাণ ওজন স্থাপন করলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে। ইনফ্রারেড সিস্টেম, যা একটি গাড়ির রিসিভারের সাথে রশ্মির যোগাযোগ ভেঙে দিলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ট্রিগার হওয়া চৌম্বকীয় ডোনেটর। আইডিগুলিকে ধ্বংসাবশেষ বা রাস্তার ধারের মতো দেখতে গোপনে রাখা হয়েছে। এগুলি বৃদ্ধাশ্রমের কোনো জানালার রেলিং এর পিছনে, রান্নাঘরের পশুর চামড়াতে এবং বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে একটি ক্যালভার্ট আছে, সেই ক্যালভার্টের ভিতরে স্থাপন করেছি এবং সেগুলিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি। লুকানো আইডিগুলি খুঁজে বের করতে এবং ধ্বংস করতে নিলয়ের সেনাবাহিনী বাড়ির সজাগ হয়ে ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম তৈরি করেছে, যা নজরদারি পরিচালনা করতে পারে এবং তারপরে আবিষ্কৃত যে কোনো ডিভাইসকে দূরবর্তীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। নিলয়ের সেনাবাহিনী আইডি শনাক্ত করার জন্য বিস্ফোরক স্পিনিং কুকুর সহ কে 9 ইউনিটকে মাঠে নামাতে পারে। বিভিন্ন জ্যামিং ডিভাইস এবং যেমন ওয়্যারলেস ট্রিগারিং সিগন্যালগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়্যারলক সিস্টেম স্থাপন করা হয়েছিল। এই ধরনের সিস্টেমগুলি কার্যকর, কিন্তু প্রতিক্রিয়া হিসেবে অনেক অঞ্চলে সেনাবাহিনীরা কেবল হার্ডওয়্যার ইনিশিয়েশন সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে, যা ওয়্যারলেস সিগন্যালের ওপর নির্ভর করে না। যদিও শুধুমাত্র প্রযুক্তিগত উপায়ে আইডি মোকাবিলা করা কঠিন, সম্পূর্ণ কার্যকর পাল্টা ব্যবস্থাগুলি সেই সামাজিক নেটওয়ার্কেও লক্ষ্য করতে হবে যা আইডির অস্তিত্বকে সক্ষম করে, যেমন ডিভাইসগুলির অর্থায়নকারী যারা সেগুলি কাজ করে, অর্থাৎ ডিভাইসগুলি আসলে বিস্ফোরিত হওয়ার আগে যারা সহায়ক কার্যকলাপ পরিচালনা করে তাদের সকলকে। আমি এসব দেখব, তোমরা শুধু খেয়াল রেখো বন্ধুরা, কখন যেন অফিসের লোক সহ একসাথে প্রতিষ্ঠানে থাকে। যাও, এখন সিগন্যাল পেলে সেখান থেকে সরে আসবে। অ্যানাকন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবারও রুমে চলে আসে। চেয়ারে বসে একটা সিগারেট জ্বালায় অ্যানাকন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় অ্যানাকন্ডার ছবি আঁকানো, মাথার হুডিটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাই আসলো সেখানে, নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। ফাই বলে, আমাকে কেন অফিসে নিয়ে আসছো? কারণ তোমার বিপদ হবে, তাই সবসময় সাথে রাখি। এতটা ভাবো আমাকে নিয়ে? ভাবি। নিলয়, জানো যখন রাইয়াপুকে নিয়ে তোমার নামে কথা উঠলো সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরও 5 বছর আগে থেকেই পছন্দ করতাম, সেদিনের চুমুর আগে থেকেও। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি, কিন্তু তোমাকে পাবার পর সেই সুখ অনুভব করেছিলাম। তার বদলে মা বাবাদেরকে চলে যেতে হলো। কি এমন করবে? সে আকাশ, এটাই আকাশই করেছে। তাকে আমরা ধরে ফেলবো। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে। পুলিশ অবধি যে কোনো খবর যায় না। আজকে রাতে আকাশের ওখানে মিশন। স্যার, মারিয়াকে সাজানো হয়েছে, আসেন এখন। নিলয় দ্রুত অফিস রুমে প্রবেশ করলো। পিছনে ফাইও আসছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাতাল টাইপের বেশি নিতে পারি। আর আমার চেহারায় মেকআপ করে চেঞ্জ করো। আর তোমরা সবাই ফ্রোজ নিয়ে পুরো মাদ্রাসা এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশে করো। অর্ক, মাদ্রাসার বাইরে যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো। আমি কোড বলে দেবো তোমার কাছে। অভ্র, রেডি হয়ে নাও। রাফাত, তুইও রেডি। আর মিহান, তুমি পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত হয় সবাই। ওইদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া। সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে তখনই মারিয়া বলে, আফা, দোল খুলিয়েন না, এটা আমার বাবার দেওয়ার শেষ উপহার ছিল। আমি এটাই পরে থাকি সব সময়। আর মাথায় হাত দিয়েন না বেশি, অনেক ব্যথা লাগে।
ভাই গতকাল রাতে নেশা করে এসে আমার মাথায় দেয়ালের সাথে ধাক্কা দিয়েছিল। আমার অনেক ব্যথা মাথার উপরে। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তুমি চলো আমার সাথে। আজকের পর থেকে তুমি তোমার মতো করেই চলবে, অনেক টাকা হবে তোমার। সাদিয়ার ফোন বেজে ওঠে। সাদিয়া বাইরে চলে আসে। আকাশ কল করেছে। কি হলো? মালটা কোথায়? জলদি নিয়ে আয়। আর ভালো লাগছে না, বহুদিন হলো নতুন মাল খাই না। আজকে সারা রাত ফুর্তি করব। চিন্তা নাই বস, সব রেডি, আমি আনছি, অপেক্ষা করেন। ওদিকে সাদিয়া চলে যেতেই মারিয়া বলে, শুনতে পারছো তোমরা? হ্যাঁ পারছি। সব কিছু ঠিক আছে? এখন অবধি ঠিকই আছে, আমি চলে এসেছি। মাদ্রার সামনে গেটে দাঁড়িয়ে আছি। আমি যখন ঢুকবো তোমাকে জানাবো। ঠিক আছে। কি ঠিক আছে? মানে আমার সাজগোজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো এবার। সাদিয়া মারিয়াকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপর অন্ধকার সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে থাকে। সে সব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সবকিছু দেখছে, আর নিলয় কোডিং এর সাহায্যে সামনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিতে থাকে, যেন কেউ ভিতরে না বসে ওদের দেখতে পারে। মারিয়াকে যখন মেন রুমে প্রবেশ করাবে, এমন সময় নিলয় মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ান আটকায়। রাতের সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ, কিন্তু নিলয় মদ তার গায়ে ঢেলে এসে মাতালের মতন চিৎকার করছে। মারিয়া সেটা জানে, বারান্দা থেকে সে দেখতে পায়। সাদিয়াকে বলে, আফা দেখুন, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। তুমি ওই রুমে যাও, আমি তোমার ভাইকে দেখছি। যাও তুমি, ইন্টারভিউ দাও। সাদিয়া রুমের ভিতরে মারিয়াকে প্রবেশ করালো, তারপর দৌড়ে নিচে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চিনে, আকাশ, ফারহান, নাজিম, নয়ন ও সুজন। মারিয়াকে বসতে বলে। মারিয়া একটা চেয়ারে বসলো। আকাশ বলে, সাদিয়া তোমার কথা বলছে, তুমি কি তার কানে ঝও? জি স্যার। তোমার কাজ হবে সার্ভিস দেওয়া, যে যেটার অর্ডার করবে চুপচাপ সেটা মেনে নিবা। আচ্ছা স্যার। চলো তাহলে ইন্টারভিউ শুরু করি। তুমি কি ফ্রান্স কিস পারো? কি সেটা? গভীর চুমু। না স্যার, কিন্তু কেন? আসো তাহলে শেখাও, আমাকে কিস করো। আমি পারবো না। এসব কেমন ইন্টারভিউ? প্রথম কাজ হলো আদর করা, আসো তোমাকে আদর শেখাই। কথাটা বলে ফারহান উঠে দাঁড়ালো। ওদিকে গেট থেকে নিলয়কে আসতে দেয় সাদিয়া। নিলয় আসে ভিতরে। সাদিয়ার কাছে এসে নিলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। কোথায় সে? বের করো তাকে। ওকে আজকে আমি মারতে মারতে বাড়ি নিয়ে যাব। নেশার জন্য টাকা দেওয়া হয় না? ওর আজকে আমি মেরেই ফেলবো। চুপ, বের হো এখান থেকে, না হলে তোর অবস্থা এমন করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। আমার বোন কোথায়? আছে, আয় আমার সাথে। সাদিয়া নিলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই শুভ্র তার ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে, দারোয়ানকে সরিয়ে দেয়। নিলয়কে ওই 4 জন ছেলে মারতে যাবে, তখনই নিলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে বাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে গেছে। সাদিয়া চিৎকার দেয়। নিলয় সাদিয়ার ওড়না ধরে হাতে পেঁচিয়ে নেয়। তারপর বোতল ভাঙার ধারালো কাঁচ ধরে বাকি 3 জনের গলা পেটে লাগাতার ঢুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নিলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয়ে পেছাতে থাকে। তারপর নিলয়ের গায়ে হাতে রক্ত লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখন সে বুঝতে পারে না তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। নিলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পিছায়। একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলে, কে কে তুমি? আমার কাছে আসবে না, আমাকে মারবে না। সিকিউরিটি, সিকিউরিটি, হেল্প, বাঁচাও আমাকে। আমি কি তোর জানতে হবে না। আজকে আমি তোকে ধর্ষণ করব। এবার বুঝবি অন্য মেয়ের সাথে হওয়ার অন্যায়গুলো কেমন লাগে। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি চাইলেও না। তোকে তো মেরেই ফেলব। তোমার পায়ে পড়ি, এমন করো না, আমাকে মাফ করে দাও। আমি টাকার জন্যই কাজগুলো করি, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে ওই রকমটা করো না, আমাকে মেরো না। আমার ঘরে একটা বাচ্চাও আছে, সে না খেয়ে মরবে, দয়া করো তুমি। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলছিলি তাদের? তাদের তো কোনো উপকার করিসনি। তোকে সে বোনের মতোই দেখতো, তার প্রতি তো দয়াও করিসনি। তুমি কি রিয়াল লোক? চুপ,
আজকে তোকে যা যা করার সব করব। নিলয়ের কথা শুনে সাদিয়া আরো ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনে দাঁড়িয়ে। সাদিয়া আরো ভয় পায়। ভিতরে নিলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নিলয় আসলে একজন আর্মি। এটা এখন ঘিরে ফেলা হয়েছে। সাদিয়া দৌড়িয়ে এসে নিলয় পা জড়িয়ে ধরে। নিলয় তার গলা টিপে ধরে টেনে তুলল, তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস? হ্যাঁ, ওদের আমরা একটা একটা করে মেরে কিডনি, লিভার এসব বের করি। কোথায় আছে ওরা? আটকে রেখেছি মাটির নিচের ঘরে, পাশেই সিঁড়ির ঘর। সেটার নিচ দিয়ে মাটির নিচে একটা ঘর বানানো আছে, ওখানে আটকে আছে। শুভ্র, চলে যাও সেখানে। রাফাত, সামনে এগিয়ে আসো। যে সামনে পড়বে তাকে আধা মরা করে তারপর সামনে এগিয়ে আসবে। সাদিয়া আজকে ফেসে গেছে। এইভাবে তাদের সাথে হঠাৎ গেমস কে খেললো তার পুরো ইনফরমেশন নিয়ে এখানে এসেছে। রিয়াই কি তবে ওদের পাঠিয়েছে? নিলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে, যেহেতু তোর বাচ্চা বাড়িতে আছে। তোকে ছেড়ে দেব, কিন্তু যা বলবো তাই করবি। চল মারিয়ার ওখানে যেতে যেতে বলবো তোর কি করতে হবে। ঠিক আছে, চলুন স্যার। নিলয়কে নিয়ে সাদিয়া উপরে চলে যায়। ওদিকে শুভ্র গোডাউনে এসে তালা ভেঙে দেখে সেখানে 1 থেকে 200 জন বাচ্চা। শুভ্র নিলয়কে বলে, স্যার, বাচ্চাগুলোকে পেয়েছি। এখন বের করো না, তাহলে চিৎকার চেঁচামেচি হবে। তুমি যেখানে আছো সেখানেই থাকো। ওদের সাথে কথা বলো, ভিডিও করে বানাও, কালেক্ট করে নাও। ঠিক আছে স্যার। নিলয় যেতে থাকে। ওদিকে রুমের ভিতরে সবাই এসে মারিয়ার কাছে। মারিয়া গায়ে শাড়ি পরানো, টেনে দিয়ে পুরো শাড়িটা খুলে ফেলেছে আকাশ। মারিয়া চিৎকার করে। আকাশ বলে, চিৎকার করলেও কাজ নেই গো। এখানে তুমি আছো, তোমার কাজ হলো রোজ রাতে আমাকে সার্ভিস দেওয়া। ফারহান, ওর শরীরে ইনজেক্ট পুশ কর। নেশাজাত দ্রব্য গেলেই সে ঠিক আর বাধা দিতে পারবে না। এমন করবেন না, আমাকে যেতে দিন। আমার কাজ চাই না, আমি আমার ভাইয়ের কাছে যাব। এমন করবেন না আমার সাথে, দয়া করুন। চুপ মাগি, বেশি কথা বলিস। আজকে তো সারা অঙ্গে আমরা নরম হাতের প্রলেপ না দিয়ে তোকে কিভাবে ছাড়বো গো? আসো, কাছে আসো। এই মিউজিক ছাড়। আমার কাছে আসবেন না, আমাকে অর্ধনগ্ন করেছেন। দয়া করে কাপড়টা ফেরত দিন, আমি যেতে চাই। অর্ক, সব কি রেডি হয়েছে? হ্যাঁ স্যার, সবাই মারিয়া, এবার তুমি ওর কাছে আসল পাঁচ দিবা, সবাইকে কাত করে ফেলবা ঘুষি দিয়ে। মারিয়ার কাছে আসলো নয়ন। নয়ন আসতেই মারিয়া হাত মুঠো করে নাক বরাবর জোরে একটা ঘুষি দেয়। আর্মি ট্রেন্ড মেয়ে সে। ওর ঘুষি খেয়ে নয়নের নাক ফেটে রক্ত পড়া শুরু হয়েছে। নয়ন সেখানে বসে পড়ে। আকাশ রেগে যায়। এদিকে এগিয়ে আসে মারিয়ার দিকে। মারিয়া আকাশকে ঘুষি মারতে যাবে, তার আগেই আকাশ ওর হাত ধরে ফেলে। আকাশ ওর গালে খুব জোরে একটা চড় দেয়, তারপর বলে, শালি, তোর তো দেখি 20 দাঁত আছে। তোর 20 দাঁত আজকে আমি নষ্ট করে দেব। তোর 20 দাঁত আমি নরম ঠোঁটে ভোলাবো। ফারহান, ইনজেক্ট মার। ঠিক আছে বস। ফারহান এসে মারিয়ার হাতে ইঞ্জেকশন দেয়। চর খেয়ে মারিয়ার গাল ফেটে গেছে। এরপর নেশাজাত দ্রব্য ইঞ্জেকশন ফলে মারিয়া পুরো নেতিয়ে পড়ে। আকাশ এসে মারিয়ার নাভি বের করা পেটে হাত বোলায়। বুকের কাছে যখনই নিতে যাবে ঠিক তখনই দরজায় ঠাস ঠাস করে কতগুলো খুব জোরে কড়া নাড়া শব্দ হয়। আকাশ বিরক্ত হয় খুব। এই সময় কে আসলো? সাদিয়া ছাড়া কারো তো আসার কথা না, আবার সাদিয়া আসবেও না। কে? দরজা খোলেন বস, আমি সাদিয়া। আরেকটা মাল এসেছে, ভাবছি দুইটাকে একসাথে পাঠিয়ে দেবো কিনা, তাই আসলাম। বলিস কি? ওরে তোকে এখনই ডাবল টাকা দিব। যা, মালটাকে রেডি করে নিয়ে আয়, আগে আমার এটা খাইতে থাকি। সে সাথেই আছে বস, দরজা খোলেন, ভিতরে পাঠিয়ে দিই, তারপর যা ইচ্ছে করেন। রাফাত, সব সিকিউরিটি কোথায়? স্যার, সবাইকে মেরে আত্মরাগ করে রেখেছি, বাকিদের গ্রেপ্তার করেছি, বাইরে ক্লিয়ার। মিহান, তুমি ভিতরে ঢোকো, সোজা উপরতলায় চলে যাও। রাফাত, তুমি দুই পাশে গেটের ফোর্স পাঠাও। ঠিক আছে স্যার, আমি আসছি। অর্ক, তুমি ঠিক আধা ঘন্টা পর মিডিয়ার কাছে পুরো ফুটেজ পাঠিয়ে দিবা, বাকিটা ওরা করবে। তবে এখন আমাদের কাজ আছে, রাখলাম। মিশন স্টার্ট এখনই। সুজন এসে দরজা খোলে, দেখে শুধু সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সুজন বলে,
কোথায় মাল? মাথা খারাপ হয়ে আছে, জলদি দে ওরে। মাল নাকি মেডিসিন লাগবে তোদের? কথাটা বলে নিলয় পিস্তল দিয়ে সোজা সুজনের পেটে গুলি করে। সাইলেন্সার লাগানোর পিস্তল, শব্দ হয় না, কিন্তু সুজন দরজার উপরে ছিটকে গিয়ে পড়ে। সাদিয়া ভয়ে দৌড় দেয় সেখান থেকে। সাদিয়ার কাজ শেষ। সুজন এভাবে ছিটকিয়ে পড়াতে শব্দ হয়। ভিতরে থাকে বাকি 4 জন দরজার দিকে তাকায়, দেখে সুজন দরজার সামনে গুলি খেয়ে পড়ে আছে। সুজনকে দেখেই নাজিম এগিয়ে আসে। সুজন, এই সুজন, কই তুই? সুজন ওঠ। সে উঠবে না। কে তুই? নিলয় কপালে গুলি করে নাজিমের, তারপর সোজা ভিতরে আসলো। আকাশ, ফারান ও নয়নে তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মুখে দাড়ি লাগানো। আকাশ গালি দিয়ে বলে, শালা কে তুই? এভাবে এখানে এসেছিস কেন? তোকে ভিতরে ঢুকতে দিল কে? পৃথিবীতে সব মানুষই একবারই বাঁচে। আমি তোরা সবাই একবারই বাঁচবো পৃথিবীতে, কিন্তু যদি ঠিকভাবে আমরা বাঁচি সেটা একবারই যথেষ্ট। কিন্তু তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। খাবার শেষে নোংরা জিনিস যেমন আমরা ডাস্টবিনে ফেলি, তোরাও ঠিক সমাজের চোখের নোংরা। তোদের স্থান হবে কবরে। কে তুই? ধর্মের কথা শোনাচ্ছিস কেন? নিলয়ের মুখের উপর থেকে দাড়ি গোপ সব খুলে ফেললো। নিলয়কে দেখে ওরা ভয় পায়। নিলয় এখানে? নিলয়ের সাথে ওদের 2.5 বছর পর দেখা হচ্ছে। নিলয়কে দেখে অবাক হয়ে গেছে। আকাশ বলে, ওই তুই এখানে? আবার বাবাকে মেরেছিস? আমার মনে আছে, আজকে তোকে আমি মেরে ফেলবো। শালা অনেক জ্বালিয়েছে বন্ধু, ওর জন্য আমরা কত লুকিয়ে থেকেছি। আজকে শালাকে সামনে পেয়েছি। তোরা সর, আমি মেরে ফেলবো ওকে। নিলয় কথাটা বলে এগিয়ে আসে। একটা ছুরি দিয়ে নিলয়ের পেটে ঢোকাতে যাবে, তখনই নিলয় ওর পকেট থেকে কাঁচ বের করে নয়নের চোখে সোজা ঢুকিয়ে দেয়। নয়ন চিৎকার করে ওঠে। রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করেছে। নয়ন ফ্লোরে পড়ে যায়। যন্ত্রণায় সে ওখানেই মারা যায়। আকাশ বলে, দেখ, এখানে আমরা এসেছি ফুর্তি করতে, সঙ্গে তোর অস্ত্র নেই, তুই একা এসেছিস, এবার মারছিস কেন? আমার মা বাবাকে কেন বোম দিয়ে মেরেছিস? বোম ব্লাস্টেড কেন মেরেছিস ওদের? পাগল নাকি ভাই তুই? তোর মা বাবাকে চিনিও না, তোর বাড়ি কোথায় সেটাও জানি না, তাহলে আমি মারবো কেন? কিভাবে মারবো? বোম? হাসালি ভাই। মিথ্যা বলবি না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হলো মৃত্যু। মিহান, চলে আসো ভিতরে। নিলয়ের কথা মতন মিহান চলে আসে ফোর্স নিয়ে। আকাশ আর কিছুই করতে পারে না। আকাশের গা থেকে কাপড় খুলে নিয়ে মারিয়ার গায়ে পরিয়ে দেয় নিলয়। মারিয়াকে টেনে তোলে। আকাশ আর ফারানকে বের করে আনে সেনাবাহিনীর লোকেরা। আকাশদের একটা রুমে আটকে রাখা হয়। বাচ্চাদের বের করে আনে শুভ্র, মিয়ান সব পতিতাদের বা এখানে আটকে থাকা মেয়েদের উদ্ধার করলো। মিডিয়ার লোকদের ডাকা হয়। এবার পুরো অভিযানকে নিলয় বর্ণনা করে। তাদের কাছে সব কিছু প্রমাণও আছে। এখানে গোলাগুলিতে সবাই মরে গেছে। পুরো মাদ্রাসাটা সাংবাদিকরা চিরুনি তল্লাশি করে সবটা সত্য প্রমাণিত হয়। সাংবাদিকদের ক্যামেরার ফাঁকি দিয়ে আকাশ আর ফারানকে তুলে নিয়ে যায় নিলয় একটা নির্জন জায়গাতে। ওদেরকে গাড়ি থেকে নামানো হয়। শুভ্র রাফাতকে বলে, দুটো গর্তই খোঁড়ো তোমরা। করবো নাকি? না, ওদের বুকের সামনে দুটো গর্ত খোঁড়ো। নিলয়ের কথা মতন দুটো গর্ত খোঁড়া হয়। মিহানকে নিলয় অনেকগুলো পাথর নিয়ে আসতে বলে। মিহান নিলয়ের কথা মতন চলে যায় সেখানে। দুটো গর্ত খোঁড়া শেষ। আকাশ আর ফারানকে সেই গর্তে নামানো হয়। পেটের উপর অবধি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। মুখে ওদের কাপড় বাঁধা। তাদেরকে হাফ মাটিতে পুঁতে রাখার পর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয় ওরা। ওদের এমন অবস্থা দেখে আকাশ ও ফারান নিজেরাই ভয় পায়। নিলয় বলে, এবার বল, আমার মা বাবাকে কেন মারলি? বিশ্বাস করেন স্যার, আমি মারিনি, আমি চিনিও না তাদেরকে। আমি সত্য শুনতে চাই। আমি মারিনি, আল্লাহর কসম করে বলছি। আমাদের ছেড়ে দাও। নিলয় কিছু বলে না। শুভ্র, রাফাত, মিহান নিলয়ের কাছে আসে। নিলয় গাড়ির কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, ওরা সত্যি কথা বলছি। তাহলে আমার বাবা মাকে কে মারলো? আমার তো আর কোনো শত্রু নেই। শেষ শত্রু তো আকাশ ছিল। তাহলে এরা যদি না মারে, তাহলে আমার বাবা মাকে কে মারলো? তাহলে কি তাদের ছেড়ে দেব? না, ওদের শাস্তি হলো মৃত্যু, কারণ ওরা ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি, তাদের মরতেই হবে। ওরা 12 বছরের মেয়েকে তিনিয়াকে ধর্ষণ করেছে, কিন্তু পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। দেশের আইন ওদের শাস্তি দেয়নি। রিয়াকে করা ধর্ষণ করেছে, বড় বড় অনাথ অত্যাচার করেছে, পুরো শরীরে ব্লেড দিয়ে কেটেছে, বাচ্চাদের মেরে তাদের অঙ্গগুলো পাচার করেছে।
এদের মতো নিকৃষ্ট মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের ইসলামিক শাস্তি দেবে, ইসলামের শাস্তি ওদের দেওয়া হবে। ভিডিও করো, আর আমাদেরকে যেন দেখা না যায়। কালকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা পোস্ট করবে, সেখানেই শিখবে ধর্ষণের শাস্তি একটাই হবে। এরপর থেকে যে ধর্ষণ করবে তাদের এটাই শাস্তি দেওয়া হবে। নিলয়ের কথা শুনে সবাই এগিয়ে আসে, সবাই হাতে পাথর নিয়ে দাঁড়ায়। নিলয়ের অর্ডার অনুসারে সবাই একসাথে দুজনের দিকে গায়ের শক্তি যে জোরে পাথর ছুটতে থাকে। ভারী আর কিছুটা বড় পাথরের কারণে ওদের দুজনের মাথা, বুক, নাক, কান, মুখ সব জায়গায় ফেটে রক্ত বের হতে শুরু করেছে। 10 মিনিটের ভিতরে ওরা সেখানেই মারা যায়। নিলয়ের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করছে এখন। ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু আইন সেটা করতে পারে না। আইনের কাছে টাকাওয়ালা মানুষের লাট সাহেব, আর শাস্তি পেয়ে তাকে নির্যাতিত গরিব মানুষেরা। নিলয় গাড়িতে উঠবে এমন সময় নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে 11 ডিজিটের একটি নাম্বার, যার সবগুলো সংখ্যা 1। নিলয় বুঝে যায় তাকে কে ফোন করেছে। নিলয় রিসিভ করে। হ্যালো অফিসার, শক্তিশালী মনের মানুষেরা উদ্ভাবনী আলোচনা করে। সাধারণ মনের মানুষরা যেমন ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে। এটা হলো চরম সত্য। আবারও ভুল মানুষকে মা বাবার খুনি হিসেবে ধরলে, আরে কি করছো বলো তো? ওরা তো তোমার মা বাবাকে মারেনি, আমি মেরেছি। খুঁজে বের করো আমায়। লুকোচুরি খেলায় আসক্ত তুমি। ভেবো না তোমাকে খুঁজে পাবো না, খুঁজে তো বের করবই, কিন্তু সেদিন তুমি বাঁচতেও পারবে না। আরে লুকোচুরি খেলার মজাটাই তো এটা বস। তুমি খুঁজবে, আমি লুকাবো, তারপর টুস করে সামনে এসে বলবো ধাপ্পা। আরে আমাকে না খুঁজে তুমি বরং বৃদ্ধাশ্রমে যাও, সেখানে তোমার জন্য গিফট অপেক্ষা করছি। অ্যানাকোন্ডা শিকার করেছ বলে নয়, পেঁচিয়ে আর শিকারের নিঃশ্বাস বন্ধ করে গিলে খায়। সামান্য নিঃশ্বাস থাকা অবস্থায় অ্যানাকোন্ডা তোকে ছাড়ে না। তোমার গিফট বুম বুম। অ্যানাকোন্ডা ফোন কেটে দেয়। নিলয় বুঝতে পারে না শেষের কথার কি মানে। অ্যানাকোন্ডা কেন বুম বলল। নিলয় পায়চারি করে। 5 মিনিটের ভিতর নিলয়ের ফোনে কল আসে। অর্ক ফোন করেছে। নিলয় রিসিভ করে কল। অর্ক বলে, স্যার, শহরের মাঝে যে একটা বিশাল বৃদ্ধাশ্রম আছে, সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছে। পুরো ভবন একদম উড়ে গেছে, কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। দমকলের অনেক ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাচ্ছে। অবস্থা ভয়াবহ, কেউ বেঁচে নেই এমনটা বলেছে সবাই। জলদি আসুন, ঘটনা এখন চরম পর্যায়ে চলে গেছে। অর্ক ফোন কাটে। নিলয় বিরক্ত আর রাগে গাড়ির চাকাতে লাথি দেয়। কি হচ্ছে ওর সাথে? কেন অ্যানাকোন্ডা বৃদ্ধাশ্রম উড়িয়ে দিল? সে চাইটা কি? নিলয়ের সাথে কি তার শত্রুতা? কি লাগবে ওর? সে কি এমন হ্যাকার যার কাছে সবকিছু যেন অতি সহজ? কিভাবে পারলো বোম দিয়ে পুরো 4 তলা বিলাসবহুল ভবন উড়িয়ে দিতে? বৃদ্ধ মানুষগুলো ওর কি এমন ক্ষতি করেছে? অ্যানাকোন্ডা হাসতে থাকে। মুখ থেকে সে মাস্ক খুললো, আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে সে আরো জোরে জোরে হাসতে থাকে। নিলয় আসলো বৃদ্ধাশ্রমের কাছে। পুরো বিল্ডিং পুড়ে ছাই। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মাথার মধ্যে একটাই প্রশ্ন, শালা কি মানুষ এভাবে মানুষকে মারছে কিভাবে? আমার কি তবে সেই পুরনো জগতে ফিরে যেতে হবে? অন্ধকার জগৎ কি আমায় ফিরে গিয়ে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করব? সে জানে না আমার অতীতে কি ছিল। মনে হচ্ছে এবার আমাকে ফিরে যেতে হবে সেই জগতে। নিলয় দাঁড়িয়ে আছে। এক এক করে লাশ উদ্ধার করে বের করে আনছে। নিলয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মা বাবার কথা মনে পড়ছে। এই মানুষগুলো কারোর না কারোর মা বাবা। তবে সেসব সন্তান তার মা বাবাকে এখানে রেখেছিল, তারা সন্তান হিসাবে কুৎসিত। নিলয় এদেরকে দেখে কেঁদে ফেলেছে। হঠাৎ মিহান আসে নিলয়ের কাছে। মিহান বলে, স্যার, এই পুতুলটা পেলাম। নিলয় পুতুল দেখেই চিনতে পারে এটা অ্যানাকোন্ডার পাঠানো পুতুল। নিলয় সেটা হাতে নেয়। পুতুলের পেট চাপ দিতেই শুনতে পায়, নিলয়ের আগুনের শিখা যত উঁচু, বুঝতে হবে নিচের কাঠ তত শুকানো। তোমাকে এই কাঠ বানিয়ে আগুন জ্বালাবো। আমি কি চাই তুমি জানো? তোমার ধ্বংস। আমাকে তুমি কখনো খুঁজে পাবে না। আমাকে খুঁজতে তোমার বয়স শেষ হয়ে যাবে। খুঁজে বের করো আমাকে।
নিলয় এবার মনে মনে ভেবেই নেই সে আবার তার অন্ধকার জগতে ফিরে যাবে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। কালো দুনিয়াতে সে ফিরে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করবে। নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। তখন সাংবাদিক এসে নিলয়কে প্রশ্ন করে, ঘটনা দেখে আপনার কি মনে হয়, কারা এগুলো করতে পারে? দেখুন, ঘটনাটা নতুন নয়। আমার বাবা মাকে বোম ব্লাস্ট দিয়ে মরতে হয়েছে। জানি না কে বা কারা এই কাজটা করেছে, তবে সে খুব জলদি ধরা পড়বে আশা করছি। আর আমরা আমাদের কাজ করছি, সময় মতো জানাবো। কিন্তু কত সময়? এর মধ্যে যদি আবার তারা বোম ব্লাস্ট করে? এখন ওরা চাইলেও তো যে কোনো কিছু করতেও পারবে না, তবে আমাদের অ্যালার্ট থাকতে হবে। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিসে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসে পিসির দিকে তাকিয়ে থাকে সে, হাত কাঁপতে থাকে। 5 বছর আগে নিলয় যে অন্ধকার দুনিয়া থেকে চলে এসেছে সেটার কথাই ভাবতে থাকে। 5 বছর আগে নিলয়ের উপর তার বাবা রেগে থাকতো। কেন তাকে সবসময় বকাঝকা করতো তার পিছনে কারণ হলো নিলয় সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয়ের বাবারও তখন ইমোতিত করে দিন চলতো। মানুষ যা টাকা দিত ইমোতিতের জন্য সেই টাকা দিয়ে সংসার চালাতো। অল্প জমি ছিল, নিলয়কে সব সময় বলতো তার বাবা সেই জমিগুলো দেখাশোনা করতে, কিন্তু নিলয় সেগুলো দেখতো না। সারা দিন ঘোরাঘুরি করতো আর রাত হলেই কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয় সেটা কাউকে বলতো না। কেবল ফারজুক সাহেব রাতে নামাজ পড়তে উঠলে দেখতে পেত নিলয় রাত্রে বসে কম্পিউটারের সামনে বসা। কম্পিউটার সেটআপটা নিলয় কিনেছিল তার মায়ের পোষা গরু বিক্রি করে। নিলয়ের এমন খামখেয়ালিপনা কাজের জন্য ফারজুক সবসময় বকতো। এইভাবে দিন চলে যায় নিলয় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো বলে ফারজুক সবসময় বকাঝকা করত। তোর কি কোনো কাজ থাকে না? সারা রাত কম্পিউটারে থেকে কি করিস? কত মানুষ কম্পিউটার টিপে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছে, আর তুই কি করিস? তোর নিয়ে আর ভালো লাগে না। এরকম করে চললে তোর ওই কম্পিউটার সব পুড়িয়ে দেব বলে দিলাম। সব সময় এটা কেন বলো? আমি তো তোমার নিয়ে কোনো কিছু বলি না। কম্পিউটারের কাজ থাকবে আমার, যেটা তুমি বুঝবে না। তোর মতো বেয়াদব ছেলে আমার ঘরে আল্লাহ কেন দিছে? তোর মায়ের আদর পেয়ে এমন হইছিস। নিজের গরু বিক্রি করে ছেলের শখ পূরণ করিছে। সবগুলো তোরা বেয়াদব। মাকে নিয়ে আসো বললাম না? সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছা করছে না। নিলয় তার বাবার কথা শুনে চলে আসে। সারা দিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই। নিলয় আরশাদ সাহেবের বাড়িতে যেতেই তার স্ত্রী বলে, নিলয় আসছিস? জলদি হাসপাতালে যা, তোর বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখনই যা। কি বাবা, হঠাৎ কি হলো? জানি না, বাজারে গিয়েছিল, তারপর ফোন আসে বাড়িতে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুই চলে যা এক্ষুনি। নীলা এটা শুনে দৌড়িয়ে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালে এসে তার বাবাকে খুঁজে বের করে। তার বাবার মুখে অক্সিজেন মাস্ক পরা। হেনা বেগম নিলয়কে দেখে কান্না করে দেয়, জড়িয়ে ধরে নিলয়কে। নিলয় বলে, হঠাৎ এমন কেন হলো বাবার? কেমন আছেন তিনি? ঠিক আছে, মেজর স্ট্রোক হয়নি, কিন্তু এমন হয়েছে তোর বাবা একটি ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল আমাদের জন্য। সেখানে সুদ ছাড়াই 30 লাখ টাকা জমেছিল, কিন্তু তোর বাবা চেয়েছিল তোকে দেশের বাইরে পাঠাবে, এই জন্য নাকি 10 লাখ টাকা লাগবে। তাই তোর বাবা গিয়েছিল ব্যাংকে 2 সপ্তাহ আগে। ব্যাংকের লোকেরা জানায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাজ করছে না, টাকা চেক করতে হবে, টাকা আটকে আছে, সব অনলাইন সিস্টেম। হাবিজাবি তো বুঝি না আমি, আমার মাথায় আসে না। ওনারা তারিখ দেয় আজকে আসতে, অ্যাকাউন্ট ঠিক হতে সময় লাগবে। আজকে যে জানতে পারে ব্যাংক বন্ধ। আরও লোক এসেছে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার ভাগছে, সব অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দিয়ে পালিয়েছে, তাই তোর বাবা স্ট্রোক করে। আচ্ছা এখানে থাকো, আমি দেখছি ব্যাংকের ওইদিকে গিয়ে কি হচ্ছে। ডাক্তারদের সাথে কথা বলে নেব। ও বাবা, সেই ব্যাংকে অ্যাকাউন্ট আছেন, বই তো দিয়ে গেছিল, সেটা কি আমাকে দাও, ব্যাংকে দিয়ে দেখি কি করা যায়। নিলয় বইটা নিয়ে সেখান থেকে চলে আসে, ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় তেমন কোনো ভয় নেই, নর্মাল স্ট্রোক করেছে ফারজু। নিলয় হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে আসে। রুমের ভিতরে আসলো সে, দরজা আটকে গিয়ে সোজা কম্পিউটারের কাছে আসলো। তারপর সেটা অন করে পিসির সামনে বসলো। তারপর নিজের সব তথ্য হাইড করে, নিজের সব তথ্য সরিয়ে ফেলে ভিপিএন এর সাহায্যে। ডার্ক ওয়েব প্রবেশ করলো নিলয়। একটি লিঙ্ক তৈরি করতে থাকে নিলয় জানে কিভাবে জিমেল আইডি হ্যাক করতে হয়।
বটনেট ব্যবহার করে, ব্রাউজার হ্যাকিং জ্যাকিংয়ের করে, র্যানসমওয়্যার ব্যবহার করে, ভাইরাস প্রয়োগ করে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সহজ। হ্যাকাররা ক্রেডিট কার্ড নম্বর চুরি করা, অ্যাকাউন্ট সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সংগ্রহ বা সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম হ্যাকের মাধ্যমে প্রতারণা করে থাকে। তবে নিলয় খেলবে নতুন গেম। সে ফিশিং মেসেজ তৈরি করে, সুন্দর একটি মেসেজ লিখলো যেটা জিমেলে পাঠানো যাবে এমন মেসেজ। নিলয় একটি মেসেজ লিখেছে, 2 crore টাকা হ্যাজ বিন অ্যাড নাও টু ব্যাংক অ্যাকাউন্ট। তারপর একটি লিঙ্ক স্টোপ করে দেয়, যে লিঙ্কটাতে কেউ ক্লিক করলেই তার ফোন কিংবা যে ডিভাইস থেকে লিঙ্ক প্রবেশ করবে সেই ডিভাইস হ্যাক হয়ে যাবে। নিলয় সেই ডিভাইসকে সাথে সাথে কন্ট্রোলে নিতে পারবে, কারণ লিঙ্কে ঢুকলে ভাইরাস অ্যাড হবে তার ডিভাইসে। এরপর নিলয় সেই ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে নিলয় যে কোনো কিছু করতে পারবে। নিলয় সব কিছু রেডি করে নিয়েছে। এরপর ডিবি ব্যাংকের মেন জিমেল সেই ফিশিং মেসেজটি পাঠিয়ে দেয়। নিলয় জানে এই মেসেজটা তার রিড করবেই, এর কারণ যেহেতু ডিবি ব্যাংকের ম্যানেজাররা এই টাকার জালিয়াতি করেছে, অনেক শাখা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর সেই টাকা ঢোকার নোটিফিকেশন মেসেজ যাবে জিমেলে। তাই জিমেল নিলয় সেম মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে নিলয় অপেক্ষা করে, পায়চারি করছে সে। 1 মিনিটের ভিতরে নিলয় দেখতে পাই সেই জিমেল রিড হয়েছে এবং কম্পিউটার ডিভাইস থেকে সেই লিঙ্ক প্রবেশ করা হয়েছে। নিলয় 10 সেকেন্ডের ভিতরে সেই ডিভাইস কন্ট্রোল করে নিল। ওপাশে থাকা কম্পিউটারের সামনে বসে থাকা লোকটা বুঝতে পারে না হঠাৎ কি হলো। টাকার মেসেজ অনেকগুলো আসছিল, চেক করতে করতে হঠাৎ কোনো মেসেজে ক্লিক করে লিঙ্কে প্রবেশ করেছে, বুঝতে পারে না। সে অতটা পাত্তা দেয় না, কিন্তু সব কিছু চেক করে যখন কম্পিউটার অন রেখেই মেন অফিসারের কাছে গিয়ে টাকার পরিমাণের হিসাব দেয়, কিন্তু এদিকে নিলয় তার কাজ শুরু করে দিয়েছে। সে দেখতে পায় এই কম্পিউটারের সবগুলো শাখা ব্যাংকের অ্যাকাউন্টের হিসেব রাখা আছে। যাদের অ্যাকাউন্টে বেশি বেশি টাকা সেগুলো আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে। সেই শাখা যতগুলো অ্যাকাউন্টে টাকা আছে সেগুলো আলাদা করা। নিলয় আগে মেন অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। এমনকি এবার যদি পাসওয়ার্ড যতবারই চেঞ্জ করা হবে সেটা আর চেঞ্জ হবে না, ওয়ার্নিং দেওয়া হবে, তারপর পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিলয় মুচকি হাসতে থাকে। এবার কোথায় যাবে ওরাই? নিলয় তার বাবার অ্যাকাউন্ট চেক করে চেক বইয়ের নাম্বার দিয়ে সেখানে 30 লাখ টাকা আছে। নিলয় তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলো সেন্ড করে নিয়ে সেন্ডিং মেসেজ ডিলিট করে দেয়। তারপর মেন অফিসারের কম্পিউটারে একটি মেসেজ দেয়, হ্যালো, মাই নেম ইজ হারকিউলাস। তোমার এই কম্পিউটার হ্যাক করা হয়েছে। তোমার কম্পিউটারে যাবতীয় অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তোমার অনেক তথ্য ফাঁস হতে চলেছে। চেক করো তোমার সব কিছু ঠিক আছে কিনা। অফিসার সঞ্জয় দত্ত অবাক, ভয় পায়। হঠাৎ এমন মেসেজ কে দিল? কোনো নম্বর দেখা যাচ্ছে না, কোনো জিমেল নেই, সবগুলো ব্ল্যাঙ্ক। সঞ্জয় অ্যাকাউন্ট চেক করে হ্যাকার যা বলেছে তাই হয়েছে। সে তাড়াতাড়ি রিকভারি দিতে চায়, কিন্তু নিলয় রিকভারি মেল নিজের একটা বানানো জিমেল সেট করে দিয়েছে, নাম্বারগুলো রিমুভ করে দিয়েছে। নিলয়ের জিমেলের কোড আসে, কিন্তু নিলয় তো কখনো কোড দেবে না। সঞ্জয় ভয় পায়, সে ঘামতে থাকে। তার ব্যাংকের সবগুলো শাখা অ্যাকাউন্টের যে মেন অ্যাকাউন্ট আছে সেগুলো সব হ্যাক করা হয়েছে। সঞ্জয় বুঝতে পারে না কি করবে, মাথা কাজ করে না তার। এমনটা কেন হলো, কিভাবে হ্যাক হলো বুঝতে পারে না। নিলয় মেসেজ দেয় আবার, সেখানে লেখা, আমি কিছুই নষ্ট করব না যদি সবগুলো অ্যাকাউন্টে টাকা যথাভাবে একদিনের ভিতরে ফেরত দেন, তবে আপনাদের সব তথ্য ফিরিয়ে দেব, আপনাদের নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে দেব। কোনো কিছুই নষ্ট করব না, সময় মাত্র 24 ঘন্টা, নাহলে এগুলো অ্যাকাউন্টে থেকে টাকা নিয়ে নেব আর আপনার সব তথ্য পুলিশের কাছে দিয়ে দেব। নিলয় মেসেজটা দিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। তারপর সোজা বাজারে চলে আসে। তার অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা তুলে নিয়ে সে সোজা হাসপাতালে যায়। ব্যাগ ভর্তি টাকা নিয়ে হাসপাতালে আসলো। তার বাবা বসে আছে হেলান দিয়ে বেডের উপর, পাশে নীলা, ফাই, হেনা, আসাদ বসা। নীলাকে দেখে ফারজুক বলে, আমাকে দেখতে সে এখন এসেছে, মরলেও তো খোঁজ নেবে না। নিলয় কিছু বলে না। হেনা সবকিছু বলে যে নিলয় এসেছিল, ব্যাংকে গিয়েছিল। নিলয় ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, আপনার 30 লাখ টাকা এই ব্যাগ, টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আর আগে ভালোভাবে খোঁজ খবর নেবে যে কোন ব্যাংক পুরাতন, কোন ব্যাংকের রেকর্ড ভালো, কোন ব্যাংকের লোকদের ব্যবহার ভালো, সুবিধা অসুবিধা কি কি। সুদের হার দিলেও আর সব ব্যাংক যে ইসলামী ব্যাংক মতন হবে এমন না। তুমি সৎ মানুষ, সুদ দেবে না অ্যাকাউন্টে টাকা রাখলে, তাই বলে এটা ভেবো না যে সেই ব্যাংক ভালো। এরকম ভুল নেক্সট টাইম করবে না। যদি করেন তখন আমাকে কিন্তু পাবেন না। হয়তো অনেক ঝামেলা করে টাকা উঠিয়ে আনলাম, বাকিদের টাকা ফেরত দেওয়া হয়েছে। এখন দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ও হ্যাঁ, আর একটা কথা,
আমি দেশের বাইরে যাব না। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ফারজুক সাহেবের টাকার ব্যাগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। নিজের জমানো হালাল টাকা পেয়ে তার সব অসুস্থতা চলে গিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি সবাই খুশি হয়। এরপর তাকে রিলিজ দেওয়া হয়। এভাবে কিছুদিন চলে যায়। একদিন নিলয় কম্পিউটারের সামনে বসা, কানে হেডফোন গুঁজে জোরে গান শুনছিল। হেনা বেগম বাড়ির পিছনের পুকুরে পানি আনতে গিয়েছিল রান্না করার জন্য। কলসি কাকে তুলতে পা পিছলে পড়ে যায় তিনি। ভারী কলসিটা ফসকে গিয়ে হাঁটুর উপরে গিয়ে পড়ে। ওনার হাঁটু যায় মোচকে, ব্যথায় জোরে চিৎকার করতে থাকে। নীলা মাদ্রাসাতে। দুপুর দিকে ফারজুক আর নীলা একই সাথে বাড়িতে প্রবেশ করে। ঘটনার আধা ঘন্টা হয়ে যায়। ওনারা এসে হেনাকে ডাকতে থাকে কিন্তু পায় না। হঠাৎ চিৎকার শুনতে পায়। হেনা যন্ত্রণায় চিৎকার করছে। বাড়ির সবাই ডাকছে। নীলাই তার রুমে ছিল। নীলা ডেকেছে কিন্তু শুনতে পায়নি। পরে নীলা আর ফারজুক গিয়ে হেনাকে তুলে নিয়ে আসে। ফারজুক হেনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। নীলা তার বাবাকে বলেছিল, ভাইয়া কি ডাকবো? না, জানোয়ারটাকে আর ডাকবে না, সে ওভাবেই থাকুক, দেখি সে তার মাকে কখন খুঁজে পায়। কিন্তু ভাইয়া যদি... চুপ, চল আমার সাথে হাসপাতালে। নীলার কিছু বলে না। তার মাকে নিয়ে হাসপাতালে যায়। পা ব্যান্ডেজ করে দেয় হেনার। ফারজুক বাড়িতে আসে, চুপচাপ বারান্দায় বসে। নীলা 1.5 ঘন্টা পর বাইরে আসে, হেনাকে ডাকে, মা কোথায় তুমি? ক্ষুধা লাগছে। তোর মায়ের মাথা চিবিয়ে খাবি, এনে দেবো? এভাবে কথা বলো কেন তুমি? তা তোমাকে স্যার স্যার বলে ডাকবো? তা স্যার, এখন ক্ষুধা লাগছে আপনার, কি করতে পারি বলেন আপনার জন্য? ধুর মা, কই বলো। কম্পিউটার নিয়ে থাক। তোর মা হাসপাতালে, পা ভাঙছে পুকুরে পড়ে গিয়ে। কানে তুমি হেডফোন গুঁজেছিলে, তোর এইসব জানার কি দরকার? তোকে কতবার ডেকেছি আর তুই? তোর কম্পিউটার আজকে আমি ভেঙেই ফেলবো। ফারজুক কথাগুলো বলে উঠে দাঁড়ায়। তারপরে একটা লোহার রড নিয়ে এসে নিলয়ের রুমে প্রবেশ করে। নিলয় বুঝতে পারে না কোন দিকে যাবে। ফারজুক এসে মনিটরের উপর জোরে একটা বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, সিপিইউ যা যা আছে ভিতরে বাইরে সবগুলো বাড়ি দিয়ে পুরোটাই একদম কাগজের মতন টুকরো টুকরো করে দেয়। সব পানিতে ফেলে দেয়। নিলয় কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ঘর থেকে বের হয়ে হাসপাতালে চলে যায়। সেখানে এসে তার মায়ের সাথে দেখা করে। নিলয় যদি তার মায়ের ডাকটা শুনতে পেত তাহলে তো আজ এমন হতো না। নিলয় চুপচাপ মায়ের পাশে বসে কাঁদতে থাকে। কি ভাবছো তুমি? ফাইয়ের কথা শুনে নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। পিছনে তাকিয়ে দেখে ফাই এসেছে। ফাই নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসে নিলয়ের হাত ধরলো। নিলয় ফাইয়ের ঠোঁটের দিকে তাকায়। ফাই বলে, কি দেখছো ওভাবে? তোমার ঠোঁট। কেন? চুমু খেতে ইচ্ছে করছে। ভূতে ধরেছে নাকি? ও, বারণ আছে। আচ্ছা তবে থাক। সেটা কখন বললাম? তার মানে বারণ নেই? তাহলে একটা চুমু খেতেই পারি। এখন? এখানে? আবার কোথায় খেতে হবে? জায়গা বাধ্যতামূলক নয়। একটা চুমুর অভাবে আমার মাথাটা কাজ করছে না। ফাজিল, আমার ভয় করছে। যদি কেউ আসে? আসবে আসবে, তাতে কি? আমি তো তোমার ইয়েকে চুমু খাবো না, তাই না? এটা কি? আমার অগ্রিম বউ। ইস, শুনতেই লজ্জা করছে। আচ্ছা তাহলে সরে আসো। নিলয় ফাইকে ডাকে। এমন সময় অর্ক ভিতরে আসলো। দুজন দুদিকে সরে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারে, তাই রুম থেকে চলে যেতে থাকে। কিন্তু নিলয় যেতে বারণ করলো। নিলয় বলে, অর্ক, প্রতিটা হাসপাতাল, মসজিদ, মার্কেট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে পুলিশের ফোর্স রিভিলস করার অবস্থা করো। এর থেকে ওদের ডিউটি চারপাশে থাকবে। কোনো সন্দেহজনক কিছু দেখলে তারা ধরে আনবে। আমার মনে হচ্ছে অ্যানাকন্ডা আরো বড় বোম ব্লাস্টিং প্ল্যান করছে, কিন্তু আমি সেটা হতে দেব না। বোমটা সে প্ল্যানিং করে, কিন্তু ব্লাস্ট করছে কিভাবে জানি না স্যার। আমাদের বড় একজন হ্যাকার দরকার। তার সাহায্য পেলে হয়তো হ্যাকারের লোকেশন ট্র্যাক করা যাবে। আচ্ছা, এসব নিয়ে ভেবো না। আমার কাছে অ্যানাকন্ডার 2টা পুতুল দিয়েছিল, সে 2টা আমাকে দিয়ে যাও তো। ঠিক আছে স্যার। অর্ক কিছু সময়ের মধ্যে সেই 2টো পুতুল এনে দেয়। নিলয় সেগুলো নিয়ে অফিস থেকে বের হয়। যখন সে বের হতে যাবে তখন সবাই প্রশ্ন করে, স্যার কোথায় যাচ্ছেন? পুতুল নিয়ে খেলতে। আর কেউ প্রশ্ন করলো না। নিলয় সোজা চলে আসে তার সিক্রেট অফিসে। অফিসের ভিতরে আরো 2জন ছেলে বসে আছে। ওরা 2জনই নিলয়ের স্পেশাল লোক। নিলয় দরজার কাছে আসলো।
ফিঙ্গার চাপ দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নীলাকে দেখে ওরা দুজন তাকায়। একজনের নাম শিয়াম আর একজনের নাম মাসুম। শিয়াম বলে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? 1 বছর পর তুমি আসলে, এত লেট? হ্যাঁ, ডার্ক ওয়েবে কোনো সাইট পেয়েছিস যেটার নাম অ্যানাকন্ডা? সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তাকে ট্র্যাক করব। সে অনেক চালাক, আমার পরিবার, বৃদ্ধাশ্রম সবকিছু বুম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি বলো ভাই, তোমার সাথে মাইন্ড গেম? তাকে কি খুঁজে পেয়েছো? সেটার জন্যই এখানে এলাম। প্রভু বলতেন 2টো জিনিস আছে, তোর 2টো জিনিসই ব্যবস্থা কর। সে আমাকে বলেছিল নাম্বার সাজানো। এটা তোমার কাজ, সে ভেবেছে খুঁজে বের করতে পারবে না। যাই হোক, বসের কাছে হ্যাকার এসে লুকোচুরি খেলতে থাকে। নিলয় পিসির সামনে বসলো, তার ফোন বের করে নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করে। পুরনো সেই জগৎ যেখানে নিলয়কে সবাই ভয় পেত। সেই ভয়ের নাম ছিল দ্য ডার্ক হারকিউলিয়াস। নিলয় তার সাইডে প্রবেশ করে। নিলয় অ্যানাকন্ডার কথা ভাবছে। সে একজন ব্যাড হ্যাকার। সে সাইবারের অপরাধী। যার এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের সাইবার অপরাধী বলে। হ্যাকার যারা আক্রমণকারী, অ্যাটাকার বা সাইবার ক্রিমিনাল নামে পরিচিত। কম্পিউটার সিস্টেম এবং দুর্বলতা সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে লক্ষ্যের প্রতিরক্ষা লঙ্ঘন করে। অ্যানাকন্ডা একটি সিস্টেমে প্রবেশের জন্য সফটওয়্যার দুর্বলতা ও দুর্বল পাসওয়ার্ড বা নিরাপত্তা ভুল কনফিগারেশন শোষণ করে। নিলয় বুঝতে পারে না সেই ভুলটা কি করলো। ডেটা পরিবর্তন বা মুছে ফেলা, প্রবেশগুলো ব্যবহৃত করা বা আরও আক্রমণের জন্য একটি লঞ্চপ্যাড হিসাবে অ্যাপ সিস্টেম ব্যবহার করেছে। সাধারণত ফিশিং, হ্যাকিং, সাইবার নির্যাতন, পরিচয় চুরি করা, স্প্যামিং এই ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়। তবে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সাইবার হামলার অন্যতম একটি হচ্ছে ফিশিং, ডিশিং ও স্মিশিং। ফিশিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ যেখানে আক্রমণকারী বিশ্বস্ত ব্যক্তি হিসাবে অবস্থান করে এবং ভিকটিমকে ভুয়া মেল পাঠায়। এই ইমেলের লিঙ্কে ক্লিক করলে সমস্ত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। জনপ্রিয় ওয়েবসাইট স্টেজার ও প্ল্যাটফর্মের নামও ছদ্মবেশে হ্যাকারদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ বিভিন্ন ও সংবেদনশীল তথ্যগুলো ফিশিংয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সাইবার ক্রিমিনালরা। এছাড়া ম্যালওয়্যার ও ভাইরাস ছড়াতেই ব্যবহার হচ্ছে এটি। এই ধরনের ক্রেডেনশিয়াল ফিশিংগুলো ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানে উভয়কে টার্গেট করে তাদের হামলা পরিচালিত করে। ভিশিং মানে ভয়েসিং ফিশিং। যখন কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে বেশ সতর্ক, তখন হ্যাকার হ্যাকিং কার্যক্রম চালিয়ে যেতে পারে একটি ফোন কলের মাধ্যমে। সাধারণত ফোন করে ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় এই হ্যাকিংটির মাধ্যমে, যেটা নিলয়কে করেছে অ্যানাকন্ডা। নিলয় বুঝতে পারে অ্যানাকন্ডা তাকে কেন ফোন করেছিল, তার লোকেশনের জন্যই সে কল করেছে। এছাড়া অ্যানাকন্ডা এই ফোন কলের মাধ্যমে যে কারোর সাথে ডেবিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ডের পিন নাম্বার নেবার জন্য ভিসিং সাজিয়ে থাকে। কলটি এমনভাবে করা হয় ভিকটিম বুঝতেই পারবে না হ্যাকার কল করছে বা তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে বিকাশের মাধ্যমে এমনটি প্রায় করা হয়। বলা হয়, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার এই তথ্যগুলো লাগবে, না দিলে আজকের ভিতরে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অসচেতন কাস্টমাররা অজ্ঞতাবশত তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন পিন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেন। এরপর যা হওয়ার তাই ঘটে। বাইরের দেশে এগুলোতে এমনিটি হয়। যেমন যারা কোনো কোম্পানিতে কাজ করে তাদের ফোন কল দিয়ে বলা হয়, আমি অমুক কোম্পানির আইডি ডিপার্টমেন্ট থেকে বলছি। ফিশিং হ্যাকিং এর মূলত ভিকটিমকে ভয় দেখানো হয়, যেমন এখনই তথ্য না দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অফিসের কাজে জরুরি এই তথ্যগুলো লাগবে ইত্যাদি ইত্যাদি। মিশিং মানে এসএমএস ফিশিং। এর মাধ্যমে হ্যাকার ইন্টারনেট ব্যবহার না করে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা। অ্যানাকন্ডা নিলয়ের মেসেজ দিয়েছিল কিনা সেটা চেক করার জন্য নিলয় তার ফোন চেক করে। নিলয় অবাক হয়, সাথে ভয়ও পায়, কারণ যেদিন ওর মা বাবা বোনকে বোম দিয়ে মারা হয় সেদিন সন্ধ্যায় নিলয়কে ডিরেক্ট মেসেজ করেছিল অ্যানাকন্ডা। নাম্বারটি হলো 11টা। যে নাম্বার থেকে নিলয়কে কল করে অ্যানাকন্ডা, তবে মেসেজের মাধ্যমে যেভাবে টাকা হাতানো হয়, অ্যাকাউন্টের টাকা ক্যাশ ইন হতো। সঙ্গে সঙ্গে কেউ একজন কল করে বলতো, ভাই ভুল করে আপনার ফোনে টাকা চলে গেছে, দয়া করে পাঠিয়ে দিন। আপনি ব্যালেন্স না চেক করে টাকা পাঠালেন তো আপনার টাকা চলে গেল তাদের হাতে, অথচ আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। এই ধরনের হ্যাকিংয়ের ক্ষেত্রে কোনো পরিচিত নাম্বার ব্যবহার করা হয়, যেমন বিকাশ, রকেট, পেপাল ইত্যাদি। দেখে বুঝতেই পারবেন না এটা ফেক নাম্বার। অন্যান্য দেশে যাদের পেপাল আছে তাদের ফোনের মাঝে মাঝে এমন হ্যাকিং মেসেজ আসে যারা ভুল করে তথ্য রিপ্লাই দেয়। তাদের সব তথ্য চলে যায় হ্যাকারের হাতে। কখনো কখনো টেক্সট মেসেজ লিঙ্ক পাঠিয়ে বিভ্রান্ত করা হয় ভিকটিমকে।
লিঙ্কে ক্লিক করে ফিশিং সাইটে চলে যায় এবং ইউজার বুঝে ওঠার আগেই সেই হ্যাকিংয়ের শিকার হয়। নিলয় ডার্ক ওয়েবে ঢুকে নিজের বানানো হারক্লিয়াস সাইডে প্রবেশ করে, তারপর একটা লিঙ্কে ক্লিক করে আর একটা সাইডে নিয়ে যায়, সেখানে তার বানানো জিমেল আইডি পাস দিয়ে প্রবেশ করে। এরপর অ্যানাকোন্ডার পাঠানো নাম্বারটি সেখানে বসায়, নেক্সট ক্লিক করে। একটা নতুন পৃষ্ঠা আসে, সেখানে একটি কঠিন 19 সংখ্যার ক্যাপচা আসলো আর সেটা একটি চিত্র আঁকতে হবে এবং সেটা 3 মিনিটের ভিতরে, না হলে আসল নাম্বার খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আবার এই পেজে আসতে হলো 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। নিলয় নেক্সট চাপ দেয়, একটি ক্যাপচা আসলো। নিলয় ক্যাপচার দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট, কোনো উত্তেজিত না হয়ে চুপচাপ মনোযোগ দিয়ে ক্যাপচা সাজাতে থাকে। সাথে সাথে শেষ পর্যায়ে চলে আসে, সংখ্যার মাধ্যমে চিত্র প্রদর্শিত হবে। আর 20 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখনো 15তেই আটকে আছে। আর 10 সেকেন্ড। নিলয় মিলিয়ে ফেলেছে। সময় পার হলেই নেক্সট অপশন আসতেই 10 সেকেন্ড সময় নেয়। নিলয় সবকিছু মিলিয়ে চুপচাপ বসে থাকে। তারপর 10 সেকেন্ড পর নেক্সট অপশন আসলো। নিলয় সেখানে ক্লিক দেয়, তখনই নাম্বারটি আসলো। নাম্বার চোখের সামনে ভাসতে থাকে, তার মানে ক্যাপচার সঠিক হয়েছে। নিলয় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পিসির দিকে তাকালো। রবি একটি নাম্বার। নিলয়ের নাম্বারটা তার ফোনে পাঠায়। ফোনের 4 ডিজিটের পাতাতেই যার নাম্বারটা ওর সামনে ভেসে উঠলো, নিলয় অবাক হয়ে সেই নামটা দেখে, কারণ নাম্বারটা তার ফোনে সেভ করা খুব পরিচিত একজনের নামে। নিলয় মুচকি হাসে, মনে মনে বলে, ইস, যাকে ভালোবাসলাম, নিজের কাছে রাখলাম, সে আমার সাথে মাইন্ড গেম খেললো। কিন্তু সে একা, নাকি তাকে দিয়ে গেমস খেলানো হচ্ছে অন্য কেউ? তবে খেলতে থাকুক, আমিও দেখতে চাই কতটা খেলতে পারে। নিলয় তার পিসি বন্ধ করে সিয়ামকে ডাক দেয়। সিয়াম বলে, ভাই তোমার কাজ শেষ। পুতুলগুলোর ভেতরে ক্যামেরা ছিল, লাইভ ক্যামেরা, আর রেকর্ড চিপ, মেমোরি চিপও আছে, লোকেশন ট্র্যাক চিপ ছিল। তুমি যে এখানে এসেছো সেই লোকেশনও জানে, কিন্তু আমি লোকেশন চেঞ্জ করে একটা ফেক লোকেশন সেট আপ করে দিয়েছি সেই চিপে। এখন তুমি যেখানেই যাবে এটা একটি ফেক লোকেশন দেখাবে। নষ্ট করিনি, তবে ক্যামেরাগুলো নষ্ট করেছি। মেমোরি আছে যেটার মাধ্যমে অডিও তুমি শুনতে পারতে। মেমোরির উপরে সিরিয়াল নাম্বার, যেখানে 24 সাল আছে। সিরিয়াল নাম্বার থেকে মেমোরি ডিটেলস বের করেছি। আর সেই সিরিয়াল অনুসারে মেমোরি কোম্পানির সাইটে যে লোকেশন পাওয়া গেছে তা হলো গুলিস্তানের একটি দোকান থেকে একাধিক মেমোরি কেনা হয়েছে। আমাদের সেই দোকানের আশেপাশের সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে কিনেছে। দোকানগুলোতে খোঁজ নিতে হবে। তোমার টিমকে বলো খোঁজ নিতে। উফ, আমার টিমকে এখানে নিয়ে যাওয়া যাবে না। আমি জানি হ্যাকারকে, তাকে এতটা কাছে ভাবছি, এতটা ভালোবাসা দিচ্ছি, নিজের মানুষদের হিসেবে দেখছি। সে আমার খুবই পরিচিত। টিমকে জানালে তার কাছে খবর চলে যাবে। তাহলে এখন কি হবে? তোরা আছিস তো, তোর কাজটা কর, আমি তার উপর নজর রাখছি। শুক্লকে বলি নজর রাখার কাজটা করতে। ঠিক আছে। শোন, একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা অন থাকবে। এর লাইভ লোকেশন আমাকে জানাবি। আমি নতুন ফোন নিয়েছি আর নাম্বারও নিয়েছি, নাম্বার দিয়ে যাচ্ছি, সেখানে তোদের সাথে কথা হবে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয়ের যেদিকে কম্পিউটার নষ্ট করে নিলয় অনেক কেঁদেছিল, কারণ নিলয় ছিল হ্যাকারদের বশ। তার দুজন সঙ্গী ছিল, তারা হলো সিয়াম আর মাসুম। নিলয়কে যখন বাসা থেকে তাড়িয়ে দেয় তখন সে সোজা এদের কাছে আসে। নিলয়কে ওরা নিজেদের কাছে রেখেছিল। প্রথম 1.5 বছর ওরা অনলাইনে কত কিছু করেছে। মানুষকে নিয়ে তারা গেমস খেলেছে, টাকার উপরে শুয়েছে। নিলয়দের একটা পাওয়ার দরকার ছিল, আর সেই পাওয়ারটার নাম ছিল কোনো সরকারি অফিসার হওয়া। নিলয় সেটাই করে। বাংলাদেশের সেনাবাহিনী অফিসিয়াল সাইট হ্যাক করে সেখানে এত বেশি বার অ্যাটাক দেয়, পুরো সাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে রাখে ওরা। সেখান থেকেই সেনাবাহিনীর মেজরের নাম্বার পায়। নিলয় তার গ্রামে তার অ্যাসিস্ট্যান্টদের মিথ্যা গল্প শোনায়। আসল গল্পটি নিলয়, মাসুম আর সিয়ামই জানে। নিলয় তার অতীত ও কল্পনা করে হাসতে থাকে, কিন্তু নিলয় সেই অতীত এখন প্রকাশ করতে চায় না। সময় মতন অ্যানাকোন্ডার সাথে সে গেমস খেলে তাকেই নিজের মাইন্ড গেমে ফেলবে। অ্যানাকোন্ডা চেয়ারে বসে সিগারেট টানছে, ওর পিছনে 5 জন লোক দাঁড়িয়ে। অ্যানাকোন্ডা হাসতে থাকে, কারণ অ্যানাকোন্ডা নিলয়ের প্রতিটি পদক্ষেপ জানে। নিলয় কোথায় আছে, কি করছে সেটা বুঝতে পারে অ্যানাকোন্ডা। নিলয়ের সাথে শত্রুতা কেন? অ্যানাকোন্ডা জানে কেন নিলয়ের সাথে শত্রুতা আছে তার, যেটা বাইরে কেউ জানে না। অ্যানাকোন্ডা এখন হাসছে, তার কারণ হলো নিলয় তার সব ফোর্সদের বলেছে হাসপাতাল, মার্কেট, শিশু পার্ক, পাবলিক প্লেস, মাদ্রাসা, স্কুল, কলেজ তার ফোর্স পাঠানো হয়েছে। কিন্তু অ্যানাকোন্ডা এই খবরটা তখনই জানে, তাই সে নতুন প্ল্যান করে।
একবার সে বুড়োদের মেরেছে। এরপর সে সিদ্ধান্ত নেয় শিশু পার্কে বিকেলে বয়স্ক ব্যক্তিরা জগিং করতে আসে, সেখানেই ব্লাস্ট করবে। অ্যানাকোন্ডা বোমা বানানোর জন্য তার লোকেদের ডেকেছে। সে বলে, বয়েজ রেডি হয়ে যাও, শিশু পার্কে বাচ্চাদের সাথে বয়স্কদের উড়াতে হবে। এবার শিশু পার্কের টার্গেট করেছি। সবচাইতে বড় পার্ক হলো সেক্টর পার্ক। সবাই আমরা সেখানে গিয়ে বাচ্চাদের ব্যাগে বোম রাখবো, তারপর আমি নিজের দায়িত্বে ব্লাস্ট করব। সবাই রেডি? অ্যানাকোন্ডার কথা মতন সবাই বোমা বানাতে থাকে। অ্যানাকোন্ডা কে, সে কেন নিলয়ের পিছনে পড়েছে, তার বিশেষ কারণ তো আছেই, যেটা নিলয়ও জানে, আবার অ্যানাকোন্ডাও জানে। নিলয় নিজের মতন প্ল্যান করছে, আর অ্যানাকোন্ডা এবার খেলবে অন্যভাবে। মানুষ মারার জন্য দায়িত্বহীনতার কারণে নিলয়কে অপমান করা হবে, জনগণে আন্দোলন করবে। অ্যানাকোন্ডার আন্দোলনে বোমা ব্লাস্ট করার প্ল্যান করেছে। সে সিগারেট টানতে টানতে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নিলয়, এক ডালে 3টে পাখি, একটা গুলিতে একটা পাখি মরবে, কিন্তু একটা বোমে সব পাখি মরে পড়বে। তুমি আর তোমার টিম হলো সেই পাখি। সময় হলে তোমাদের অফিসটাকেই ধ্বংস করব। এটা আমার চ্যালেঞ্জ। নিঝুম রাতের আধারে শয়তান বের হলে কুকুর যখন দেখে তখন ঘেউ ঘেউ করে ওঠে। শয়তান যখন তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে কুকুরের দিকে তাকালে কুকুর ভয়ে কেঁদে ওঠে। আমি শয়তান, তোমাকে ধ্বংস করতে আসছি। পারলে তুমি আমাকে খুঁজে বের করো। Who I am? I am the devil hacker, Master Anaconda. নিলয় জোরে হাসতে থাকে। হ্যাকারের লুকোচুরি দেখতে নিলয় এখন বেশ ভালো লাগছে। নিলয়কে সে চ্যালেঞ্জ দিয়েছিল নিলয়কে না চিনি। অ্যানাকোন্ডা জানেই না নিলয় একজন হ্যাকার। ফরজুক সাহেবের কম্পিউটার নষ্ট করে তারপর নিলয় মন খারাপ করে থাকতো। এই ঘটনার 2 মাস পর নিলয় বাইরে গিয়েছিল রাতে। রাহিকে দেখতে পায়, গলাতে ফাঁস দিয়েছিল। নিলয় তাকে আটকায়, আর সেসব তন্ময় ভিডিও করে সবার সামনে প্রেজেন্ট করে। দোষ হয় নিলয়ের। রাহির সাথে তন্ময়ের সম্পর্ক, ফলে রাহি সুসাইড করতে চায়, কিন্তু মাঝখানে ফাঁসে নিলয়। ফলে ফরজুক তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিলয় তখনই ঢাকাতে এসে মাসুমদের সাথে থাকে। শিয়াম আর মাসুম এসেছে মার্কেটে। এখানে 100রও বেশি ইলেকট্রিশিয়ানের দোকান আছে। এত দোকানে ওরা কিভাবে খুঁজে বের করবে? তবু মিশন কমপ্লিট তো করতেই হবে। দুজন নেমে পড়ে কাজে। এদিকে অ্যানাকোন্ডা এসেছে এখানে। তার আজকে মেমোরি লাগবে, কারণ আজকে মিশনটা হবে নিলয়ের জন্য শেষ দিন। কারণ নিলয়কে পাঠাতে হবে অনেকগুলো ভয়েস। নিলয় এখন শহরের বাইরে আছে। লোকেশনটা সেটাই দেখিয়েছিল, কিন্তু নিলয় কোথায় যেন গিয়েছিল। একটা স্টেপ আর রুম ছিল। এরপর হুট করে লোকেশন চেঞ্জ হয়। নিলয় ঢাকার বাইরে দেখায়, কিন্তু অ্যানাকোন্ডা জানে না সেখানে একটি ফেক লোকেশন চিপ লাগানো হয়েছে। অ্যানাকোন্ডা 5টা মেমোরি কার্ড কিনে চলে যায়। সিয়ামরা খুঁজতে খুঁজতে জনতা ইলেকট্রিশিয়ানের দোকানে আসলো। গরমে ওদের অবস্থা খারাপ। কি চাই ভাই? মেমোরি কার্ড লাগবে। মেমোরি তো ছিল, মাত্র ফুরিয়ে গেছে। একজন 5টা নিয়েছে। জানি না, সে প্রায় দিনই অনেকগুলো করে মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। ওহ, আপনাকেই তো খুঁজছি আমরা। মানে? আমরা সিআইডি, এই যে কার্ড। স্যার, আমি কিছু করিনি। সেটা তো পরে বুঝবো। তোর দোকানের আশেপাশে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, আমার দোকানেই আছে। ওই যে দেখুন। আচ্ছা, দেখি ফুটেজ। গত 1-1.5 মাসের সবগুলো ফুটেজ চেক করতে হবে। দেখে জানাবি কোন ব্যক্তি মেমোরি কিনতে আসে। ঠিক আছে স্যার। ওরা 3জন মনিটরের সামনে বসেছে। সিয়াম সিনগুলো কাট কাট করে দেখতে থাকে, কারণ দোকানি জানিয়েছে সে কখন কখন আসে। মাসখানিকের ভিতরে 3বার এসেছে। দোকানি বলে, স্যার, এই লোকটা, এই যে, উনি আসে অনেকগুলো মেমোরি কিনে নিয়ে যায়। ও, তাহলে তুমি সেই চান্দু? এমনটা করো? জানতাম না তুমি এত বড় খেলোয়াড়। কিন্তু তুমি নজরে পড়ে গেছো। হ্যারিক এলিয়াস দ্য ড্র্যাগ টিমের কাছে তুমি আবার বেঁচে দেখাও। স্যার, আমি কিছু আর জানি না। শামু, কি করবো? দোকানি রে তুলে নিয়ে যাব নাকি? হ্যাঁ, থানাতে চালান করে দিতে হবে এটারে। না থাক, ছেড়ে দি। শোন, তোকে ছেড়ে দিব যদি তুই কাউকে কিছু না বলিস। কেউ যদি তোর কাছে এসে জানতে চাই, বলবি তুই কিছুই জানিস না। ঠিক আছে স্যার। ওরা সিসি ক্যামেরায় ফুটেজ কালেক্ট করে নিয়ে আসে। বেশি কষ্ট করতে হয়নি ওদের। নিলয়ের নতুন নাম্বারে মেসেজ করে সবকিছু জানিয়ে দেয় মাসুম আর সিয়াম। সাথে সাথে সিসিটিভি ফুটেজ আছে। শুভ্রকে কল দেয় নিলয়। শুভ্রকে বলে, তোমাকে যে লোকেশন দিলাম খুঁজে পেলে? জি স্যার, পেয়েছি। এটা একটা বন্ধ পাবলিক টয়লেট, কিন্তু এর ভিতরেই আসলে রহস্য। বুঝে গিয়েছি। আচ্ছা, আজকে রাতে মিশনে যাব।
নিলয় ফোন কেটে দেয়। সময় পেরিয়ে যায়। অ্যানাকোন্ডা অনেকগুলো বোম বানিয়ে ফেলেছে। এবার পালা শিশু পার্কে গিয়ে বোম ব্লাস্ট করানো। নিলয় জানে না অ্যানাকোন্ডার প্ল্যান কি। এবার অ্যানাকোন্ডা জানে না নিলয় তাকে চিনে ফেলেছে। নিলয় অফিসে বসে আছে। দারোয়ান আসে তার কাছে। একটা পুতুল দিয়ে যায় দারোয়ান। সেখানে একটি কাগজ লেখা। মিস্টার অফিসার, সময় হয়ে এসেছে গেমসটা শেষ করার। আজকে আমার ডে, কালকেও আমার ডে, তবে কালকে হবে তোমার জন্য শেষ দিন। আমি কে সেটা খুঁজে পাবে না কখনো, তাই গেমসটা হার মেনে নাও। বিদায় অফিসার। বুম। বিকেল হয়েছে। হঠাৎ খবর আসে শিশু পার্কে বোম ব্লাস্ট করা হয়েছে। নিলয়ের কাছে সবার আগে খবর এসেছে। নিলয় বুঝতে পারেনি অ্যানাকোন্ডা এরকম একটি প্ল্যান করবে। নিলয় জানে এর পরের পালা। নিলয় সব অফিসারদের সেখান থেকে চলে যেতে বলে। তারপর পুতুলের আওয়াজটা শুনতে পায় নিলয়। নিলয়, তুমি আমার থেকে অনেক ছোট। ছোট কেন বলছি জানো? কারণ তুমি আসলে রহস্য জগতের এখনো বাচ্চা। তোমাকে নিয়ে খেলে মজা নেই। তুমি একদমই বোকার হাঁদারাম। শুধু গায়ে শক্তি আছে, কিন্তু তুমি খেলতে পারো না। তোমার সময় শুরু হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো। শ্যামকে মেসেজ করে জানিয়ে দেয় কি করতে হবে। শ্যাম অ্যানাকোন্ডার ফোনে একটি মেসেজ দেয়। অ্যানাকোন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। মেসেজ আসতেই সিন করে। সেখানে লেখা দেখতে পায়, তোমার আসল নাম্বার এইটা তো? পারলে তুমি আমার লোকেশন খুঁজে বের করো বাচ্চা। তোমার অফিসটি একটি বাথরুমের মতো বানানো, তাই না? চাইলে সেটা বোম দিয়ে উড়িয়ে দিতে পারি। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কে? এই হ্যাকারের লুকোচুরিতে তুমি বাচ্চা, আমি না। মাইন্ড গেম তুমি খেলোনি, তোমাকে খেলানো হয়েছে। তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কাউন্টডাউন আমার জন্য নয়, বরং তোমার জন্য শুরু হলো। তুমি ঠিক করো, আমি তোমার ঠিকানায় আসবো নাকি তুমি আমার ঠিকানাতে আসবে, সিদ্ধান্ত তোমার। তবে আর লুকোচুরি নয়। তোমার লোকেশন আমি আরও 2 দিন আগেই ট্র্যাক করে ফেলেছি। এবার তুমি জানো কি করবে, সিদ্ধান্ত তোর, কাজ আমার। নিলয়ের মেসেজ পড়ে অ্যানাকোন্ডার হাত কাঁপছে। সে বুঝতে পারে না তার এমন সিক্রেট কিভাবে ফাঁস হলো। নিলয়কে সে এবার সরাসরি মেরে ফেলবে। তার ওর লোকেদের সবাইকে ডেকেছে একটা বিল্ডিং এ। অ্যানাকোন্ডা মেসেজ দেয়, ঠিক আছে, চলে আসো। শহরের মাঝে যে ভাঙা বিল্ডিং, 6 তলায়, সেখানেই দেখা যাবে সব সময় মাত্র 1 ঘন্টা। নিলয় হাসতে থাকে। অ্যানাকোন্ডা আগেই যে সেখানে গিয়েছে নিলয় সেটা জানে। নিলয় রেডি হয়। বহু বছর পর সে হ্যাকার স্যুট পরে নিল। পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই মিশনের আর্মি ফোর্স নেবে না সে, নিলয়ের পার্সোনাল মিশন। নিলয় ঘুরে তাকাতেই দেখে ফাই এসে দাঁড়িয়েছে। নিলয় ফাইকে দেখে বলে, তুমি এই রুমে? কোথায় যাচ্ছ এত রাতে? এক শিকারীকে ধরতে। সে নিজেকে বড় শিকারী মনে করে, কিন্তু সে রাস্তার একটা কুকুর ছাড়া কিছুই না। কি বলছো এসব? তোমাকে মাঝে মাঝে অনেক ভয় করে। তোমাকে নিয়ে হুমকি চিঠি দেখলে গা শিউরে ওঠে। কি হবে তোমার? তোমার সাথে বিয়ে হবে দ্রুত, অপেক্ষা কইরো। কিন্তু যাচ্ছ কোথায়? ওটা জাহান্নাম ছাড়া কিছুই না। বাই। নিলয় রুম থেকে বের হয়। সিয়াম আর মাসুম সব রেডি করে নিয়েছি। নিলয় একটা বাইক করে সোজা চলে আসে সেই বিল্ডিং এ। নিলয়ের মুখে মাস্ক। নিলয় বাইক রেখে হেঁটে হেঁটে 6 তলায় আসলো। চারপাশে কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে আছে। নিলয় আসতে কয়েকজন এসে নিলয়কে চেক করে। নিলয়ের চোখ দুটো দেখা যাচ্ছে। নিলয়ের থেকে কয়েকটা পিস্তল পায় ওরা। নিলয়কে একটা চেয়ারে বসতে বলে। অ্যানাকোন্ডা আসলো। নিলয়ের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপর লেখা দ্য ডার্ক হারকিউলিয়াস। অ্যানাকোন্ডা ভয় পায়, কারণ নিলয়কে যতটুকু না চেনে সে তার থেকে বেশি চেনে হারকিউলিয়াসকে। কারণ ডার্ক ওয়েব হারকিউলিয়াস একটি আতঙ্কের নাম। তার মানে নিলয় হারকিউলিয়াস। অ্যানাকোন্ডা চেয়ারে বসলো। নিলয়ও বসলো। অ্যানাকোন্ডা বলে, এখন বুঝতে পেরেছি তুই আমাকে কিভাবে ট্র্যাক করেছিস। কারণ তুই নিজেই হ্যাকার। অনেকগুলো প্রশ্ন তোর ভিতরে, তাই না? তোর ভয়েস এমন কেন মনে হচ্ছে? মুখে মাস্ক। কি দরকার মাস্ক পরার? কারণ তোকে মারতে আমার মাস্ক খোলার দরকার পড়বে না। আমার মা বাবা বোনকে মেরেছিস, তোকে আমি মেরেই ফেলবো। আরে মশা যখন মরতে চায় না, তখন সে রক্ত খেতে বসে আর উঠতে পারে না। সে চায় তাকে মারি। তোকে এখানে ডেকেছি মারতে, কারণ তুই আমার বাবাকে মেরেছিলি। এই জন্য আমিও তোর বাবাকে আর তোর পরিবারকে মেরেছি। শত্রুতা শেষ হওয়ার দরকার ছিল। তোর মুখে মাস্ক কেন? আমি তো জানি তুই কে। মাস্ক তো খোলা যাবে না। দেখ, তোর বাবা নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। সে ছিল একজন ড্রাগস ডিলার।
ওর টাকা হাতিয়ে নিয়েছি প্রায় 100 কোটি। কিন্তু সেটা তুই জানিস কিভাবে? আমি তো জেনেছিলাম নিলয়ও হ্যাকার করেছে এসব। গাধা, সেই হ্যাকারটা তো আমি নিজেই। ও, তার মানে তুই সব কিছু করেছিস? আমার বাবা তোর কোনো তো ক্ষতি করেনি? অ্যানাকোন্ডার কথা শুনে নিলয় জোরে হেসে দেয়। ওর হাসির শব্দ শুনে অ্যানাকোন্ডা অবাক হলো। নিলয় হাসতে হাসতে বলে, তোর বাবা আর্মির মেজর। যখন আমরা প্রথমবার বর্ডার থেকে ড্রাগ আনতেছিলাম, সেদিন উনি হুট করে আমাদের প্রমোশন দেয়। ঘটনা কি, তারপরে উনি আমাদের আকাশের বাবাকে মারতে পাঠান, কারণ সে চেয়েছিল মেরে ফেলতে, আমাদের পারেনি। আমরা জিতে এসেছিলাম, তোর বাবা আমাদের সবাইকে মারতে চেয়েছিল, পারেনি সেখানেও। তারপরে আর কি, তোর বাবাকে মারতে বাধ্য হই, তারপরে আমি হয়ে যাই আর্মির মেজর। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না বয়েজ। অ্যানাকোন্ডা কথাটা বলার সাথে সাথে নিলয়কে এসে 3 জন মারতে থাকে। নিলয় জুতার ভিতর থেকে চাকু বের করে 3 জনকে মারতে থাকে। অ্যানাকোন্ডার কাছে আসতে যায়, ঠিক তখনই অ্যানাকোন্ডা একটা সুইচে চাপ দেয়। তখনই নিলয় চেয়ারে থাকে, বোমটা ব্লাস্ট হয়। নিলয় ছিটকে গিয়ে দূরে পড়ল। অ্যানাকোন্ডা দৌড়িয়ে যায়, নিলয়ের দিকে তাকিয়ে বলে, সালা, আমার বাবাকে মেরেছিলি ব্ল্যাকমেল করে। আমি জানি না ভেবেছিস গল্প কত বানাবি? আমি জানি আমার বাবার পার্সোনাল বিষয় হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করে চাকরি নিয়েছিলি। যা আমাকে বাবা গিয়ে বলবি, আমি প্রতিশোধ নিচ্ছি। অ্যানাকোন্ডা উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে পিস্তলে যতগুলো গুলি ছিল নিলয়ের বুকে সবগুলো গুলি শ্যুট করে। নিলয় কয়েক সেকেন্ডের ভিতরে মারা যায়। অ্যানাকোন্ডা চেয়ারে এসে বসলো। সিগারেট জ্বালাতেই দেখতে পায় অনেকগুলো ধোঁয়ার বোম এসে ওর সামনে পড়ে। অ্যানাকোন্ডা ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু সে কিছু টের পায় না। 2 মিনিটের ভিতরে ধোঁয়াগুলো সব সরে যেতে থাকে। একটা চেয়ারে নিলয় বসে আছে, ওর লোকগুলো মরে পড়ে আছে। অ্যানাকোন্ডা ভয়ে উঠে দাঁড়ায়। তখনই টিক টিক করে শব্দ হয়। সে আবার বসে চেয়ারে। অ্যানাকোন্ডা বলে, নিলয়, তুই বেঁচে আছিস? তোকে তো আমি মেরে ফেললাম। নিলয় হাসতে হাসতে মুখের উপর থেকে মাস্ক খুললো। তারপর ইশারা করে শ্যামকে আগে নিলয়ের উপর থেকে মাস্ক সরাতে। নিলয়ের কথা মতন মাস্ক সরায় শ্যাম। অ্যানাকোন্ডা দেখতে পায় এটা তারই অ্যাসিস্ট্যান্ট। নিলয় হাসতে হাসতে বলে, কি খবর মিহান? ভেবেছিস তোকে চিনতে পারবো না? তোকে তো অনেক আগেই চিনতে পেরেছি। তোর বাবা অকর্ম করেছিল, তাকে বলেছিলাম আমার একটা চাকরির প্রয়োজন। ও, তার আগে বলি, তোর বাবা মেজর সিজার ছিল আর্মির প্রধান জেলাস, কিন্তু সে হ্যাকার খুঁজছিল। তিনি বিড়িতে বড় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন একটা প্ল্যান করেছিল। আমাদের নিজের সেফের জন্য যখন একটা চাকরির দরকার পড়ে, তখন তার কাছে বলেছিলাম একটা চাকরি দিতে। তোর বাবা আমাদের চিনতে পারে না বলে এসব প্রয়োজন নেই। পরে আর কি, তিনি বিশ্বাসঘাতকতা করলেন, আমাদের সাথে একটা গেমস খেললেন। তারপরে তাকে মেরে ফেলতে বাধ্য হই, কারণ সে আমাদের সব কিছু সবাইকে জানাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কোনো ক্ষতি করব না, কিন্তু তোর বাবা শুনেননি। আন্ডারওয়ার্ল্ডের আমাদের মারার জন্য তিনি টাকা লাগিয়েছিলেন, কিন্তু যাদের টাকা দিয়েছিল তাদের সব কিছু হ্যাক করে তোর বাবাকে মারি। কিন্তু তুই সব জানলি কীভাবে? তোর কথাও তো কখনো চাই না। ওর যে কোনো ছেলে আছে সেটাও জানতে পারিনি কখনো, আর তুই যে ওনার ছেলে কখনো তো বুঝতেও পারিনি। মিহান হাসে নিলয়ের কথা শুনে, কারণ মিহান ছিল নিলয়ের অ্যাসিস্ট্যান্ট মেজর। মিহান হলো জেনারেল সিরাজের ছেলে। সিরাজ যখন মারা যাবে তার আগে সব কিছু ভিডিও করে রাখে তার রুমে। এরপর সেই ভিডিও মিহান খুঁজে পায়। তারপর নিলয়কে মারার প্ল্যান করে। হারুনের লোকেদের টাকা দিয়ে নিলয়ের বাড়িতে বোম সেট করে মিহান। মিহান বলে, আমি তোর মা বাবাকে মেরেছি, তোর বোনকেও মেরেছি, গেম ওভার। কিন্তু আমার সাথে ভালোই গেম খেলেছিস। হ্যাঁ, আমি হলাম হ্যাকার, এখন আর্মি মেজর। ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছিলি, যা উপরে তোর বাবাকে বলে দিবি নিলয় পাঠিয়েছে। তারপর নিলয় গুলি করে মিহানকে। নিলয়ের মিশন শেষ। নিলয় সেখান থেকে চলে আসে। তারপর 10 পর্যন্ত গোনাতেই বিল্ডিংয়ে বোম ব্লাস্ট হয়। নিলয় সাংবাদিক সম্মেলনে আসলো। তারপর বোম ব্লাস্টকারীর কথা বলতে শুরু করলো। নিলয় বলে, সে ছিল একজন ভিনদেশী। কালকে তার সাথে আমার টিমের গুলাগুলি হয়। সে নিজের বোমে নিজে ব্লাস্ট হয়ে মারা গেছে। নিলয় ফাইয়ের কাছে আসলো। নিলয় বলে, এবার আর কোনো ভয় নেই, তোমাকে বিয়ে করতে পারবো। চলো তাহলে বিয়ে করি। ফাইয়ের কথা শুনে নিলয় মুচকি হাসলো। দুজনে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। পিছনে কতগুলো সিকিউরিটির গাড়ি। গ্রামেই নিলয় আর ফাহির বিয়ে হবে।
হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমাদের কাছে একজন গল্পের জন্য রিকোয়েস্ট করেছিলেন। তার নাম, তার বাসার অ্যাড্রেস সহ একটি গল্প লেখানো হয়েছে। আপনারাও কেউ যদি চান যে আমার নামে একটি গল্প তৈরি হবে আমার পরিচয় দিয়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, তবে এটার জন্য একটি ছোট্ট একটি গেম রয়েছে। এর পরের ভিডিওতে আমি সেই গেমের বিষয়ে আপনাদের বলে দেব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।